স্বচ্ছতা মানেই শহরায়ন এবং নগরায়নের বাস্তব চিত্র। আর একটি স্বচ্ছ শহর মানেই একটা সুন্দর জীবন। আজকের আমাদের বিকাশের গতির এই পর্বে আমরা কথা বলবো শহরায়ন এবং নগরায়নের আগরতলা শহরের বাস্তবায়ন। এবং আমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে হাজির রয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাউথ জোনের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার স্বপ্নজিৎ সরকার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি স্বপ্নজিৎ সরকার, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার সাউথ জোন এএমসি, এবং আমি দূরদর্শন আগরতলাকে অশেষ ধন্যবাদ দিতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। স্যার, শুরুতেই যে কথাটা আমি বললাম, একটি স্বচ্ছ শহর মানেই তো সুন্দর শহর, এবং শহরায়ন এবং নগরায়নের দিকে যত আমরা এগোচ্ছি তখন স্বচ্ছতার বড় বেশি আরও জরুরি হয়ে পড়ছে। সেক্ষেত্রে আগরতলা যে পুরো নিগম, এই নিগম অঞ্চলের আওতায় যে স্বচ্ছতার যে কাজগুলো চলছে, মূলত কি কি কাজ চলছে সেখানে? খুব ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম। আমাদের যে মূল বিষয় আমাদের স্বচ্ছতা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্যক্তি যাতে সুস্থভাবে সুন্দরভাবে ওর জীবন কাটাতে পারে, এবং আমাদের যে নগরায়ন হচ্ছে, নগর উন্নয়ন হচ্ছে, সেটার মধ্যে আমাদের যে স্বচ্ছতা নিয়ে সেরে অনেকগুলো পরিকল্পনা আমরা আছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে। তার মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে সেরে আমাদের স্যানিটেশনের ব্যাপারটা। স্যানিটেশনের ব্যাপারের মধ্যে আমরা যদি দেখি, তাহলে আমাদের প্রত্যেক জোনের মধ্যেই কিন্তু টিম করে রাখা হয়, টিম থাকে। সেই টিমের যে হেড থাকেন আমাদের স্যানিটারি ইন্সপেক্টররা, ওদের সাথে ওদের সুপারভাইজাররা থাকে, এবং ওয়ার্কার, বিভিন্ন ড্রেন ক্লিনিং বা সুইপিংয়ের বিভিন্ন ওয়ার্কাররা থাকে। ওরা সবাই মিলে কাজগুলো করা হয়। যেমন আমাদের স্বচ্ছতার মধ্যে আমাদের ড্রেন ক্লিনিং আপনারা দেখে থাকবেন, আমাদের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে রেগুলার বেসিসে ড্রেন ক্লিনিং সেটা করা হয়। সেটার জন্য আমাদের জোনালে যেরকম লেবার থাকে, সেরকম আমাদের প্রত্যেকটা ওয়ার্ড লেভেলেও আমাদের লেবার থাকে। সেই লেবাররা মিলে ড্রেন ক্লিনিং বা ধরুন রোড সাইড সুইপিং এসবগুলো করা থাকে। সেই সঙ্গে আমাদের যে স্বচ্ছতার মধ্যে আরেকটা পার্ট হচ্ছে আমাদের ধরুন মশার ব্যাপারটা। আমাদের যে আগরতলা সিটির মধ্যে, সব সিটির মধ্যেই আপনারা দেখতে পারবেন যে মশার উপদ্রব খুব বেশি থাকে। তার জন্য আমাদের অ্যান্টি লার্ভাল স্প্রে দেওয়া হয়, আমাদের ফগিং করানো হয়। সেগুলো আমরা জোনাল প্লাস ওয়ার্ড লেভেলেও আমরা করে থাকি। তার জন্য ডেডিকেটেড টিম থাকে এটারও, এবং আমাদের শিফট দেওয়া থাকে, প্রত্যেক দিনের শিফট থাকে, আজকে কোন ওয়ার্ডে কে যাবে, ওই শিফট অনুযায়ী ওরা রেগুলার বেসিসে কাজ করে। আপনি যে বলছেন যে বাড়ি বাড়ি ফগিং করানো হয় বা সেখানে স্প্রে করানো হয়, সেগুলো কি মানে বাড়ি বাড়ি করানো যে ব্যবস্থাপনা, আগে যেমন ব্লিচিং পাউডার সেখানে দেওয়া হতো, এগুলো কি দেওয়া হয় এখনো? আগরতলা পৌর নিগমের আওতায় কি এগুলো রয়েছে, নাকি শুধুমাত্র রোড সাইড আপনি যে যে কথাগুলো বললেন? এখন ফগিংয়ের ব্যাপারটা হচ্ছে মূলত আমরা রোড সাইড বা বিভিন্ন এরিয়া এয়ারমার্ক করা থাকে, এগুলো থাকে। তার সঙ্গে কেউ যদি আর্জেন্ট বেসিসে একটা এরিয়ার মধ্যে স্ট্যাগনেন্ট ওয়াটার আছে বা কিছু একটা নোংরা আবর্জনার কারণে খুব বেশি এখানে মশার উপদ্রব থাকছে, তাহলেও আমরা প্রায়োরিটি বেসিসে তাদেরকেও আমরা ফগিং করিয়ে থাকি। আচ্ছা, মানে সেটা বলতে হবে আমাকে যে আমার আশপাশে প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে এমনি বাড়ি বাড়ি হচ্ছে না। এমনিতে কি হয় ম্যাডাম, আমাদের যে ওয়ার্ডগুলো এমনভাবে করা আছে যে যেখানে যেখানে এয়ারমার্ক কিছু এরিয়া থাকে, যে এখানে মশার উপদ্রবটা বেশি হয়, তো ওইগুলো তো রেগুলার করা হয়। তাছাড়া কেউ একটা নতুন একটা আলাদা একটা স্পেস তৈরি হলো, যেটা হয়তো আমরা নতুনভাবে হওয়াতে আমরা ওই সময় জানতে পারছি না, তো পাবলিক যখন আমাদেরকে জানাবে, তো সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা আমরা করে থাকি। আচ্ছা স্যার, আপনি যে এই মশার উপদ্রবের কথা বলছেন, যে ফগিং করানো হয় বা ওষুধ স্প্রে করানো হয়, সেখানে ওয়াটার বডিগুলিতেও তো সেখানে মশার উপদ্রব বা মশার লার্ভার জন্য সেখানে একটা সময় দেখা গেছে আগরতলা পৌর নিগম থেকে সেখানে ফিশ দেওয়া হতো, যে গাপ্পি ফিশ যেটা বলা হতো, সেটা কি এই প্রজেক্ট কি এখনো অনগোয়িং আছে? এখানে ম্যাডাম আমি বলতে চাই, আমাদের যে ড্রেনের মধ্যেও আমরা অ্যান্টি লার্ভাল স্প্রে আমরা দিয়ে থাকি, এবং যেসব যদি কোনো পরিত্যক্ত জলাশয় থাকে, পরিত্যক্ত জলাশয়ের মধ্যে যদি এরকম মশার উপদ্রব হয়, তাহলে আমরা অবশ্যই সেটার মধ্যেও আমরা যাই, সেটারও আমরা ব্যবস্থা করি, বিভিন্ন ফগিং করিয়ে স্প্রে করি আমরা, যাতে সেটা মশার থেকে নির্মূল হয়, সেটা আমরা ব্যবস্থা করি।
আচ্ছা স্যার, এই তো গেল মশা বা আপনি যেটা বললেন ড্রেনেজ সিস্টেম, সেখানে ডেডিকেটেড টিম রয়েছে ড্রেনগুলো পরিষ্কার করার ক্ষেত্রে বা রাস্তাঘাটের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, বাড়ি বাড়ি থেকে যে একটা গার্বেজ কালেকশন করা হয় সেই বিষয়টা কতদূর কিভাবে করা হচ্ছে? আসলে ম্যাডাম আমাদের যে বাড়ি বাড়ি যে যারা গার্বেজ নেয়, ডোর টু ডোর কালেকশন আমরা বলি, ডোর টু ডোর, সেটা মূলত আমাদের এসএইচজি ওয়ার্কার আমাদের থাকে। আচ্ছা প্রত্যেক ওয়ার্ডের মধ্যেই বিভিন্ন এসএইচজি ফরমেশন করা থাকে। সেটা আমাদের যে টিউএলএম একটা প্রজেক্ট আছে সেটার অন্তর্গত এসএইচজি ওয়ার্কাররা থাকে। তো সেই এসএইচজি ওয়ার্কারের মধ্যেই সিলেকশন করা হয় যারা প্রতি বাড়ি বাড়ি গিয়ে সেরে প্রতিদিন তাদের যে ওয়েস্ট কালেকশনটা আছে সেটা করছে। সেটা আমরা চেষ্টা করে থাকি, আমরা প্রত্যেকটা যে আমাদের জোনের বাড়িঘর সবখানেই আমরা কাভারেজ করার চেষ্টা করছি, সবখানেই হচ্ছে। এবং সেই সঙ্গে এই যে পাবলিকের মধ্যে, রাস্তার মধ্যে অনেক সময় আমরা দেখে থাকি অনেক সচেতন নাগরিকরা অনেক সময় অসাবধানতার কারণে অনেক সময় রাস্তাঘাটে যদি কোনো জায়গা থাকে না, অনেক সময় ওরা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো অনেক সময় ওরা ফেলে দেয়। কিন্তু এতে কিন্তু অনেক রকমের যে পলিউশন সৃষ্টি হয়, এতে অনেক রকমের যেমন মশা তো আছেই, সে সঙ্গে অনেক রকমের রোগের সৃষ্টি হচ্ছে এবং সেটা দেখতেও তো খুবই অপ্রীতিকর, এটা তো অবশ্যই। তো এই কারণে যাতে মানুষ নিজের বাড়িতেই ওর আবর্জনাটা রাখে এবং আমাদের লোক গিয়ে সেরে বাড়ি বাড়ি গিয়ে ওর থেকে ওর আবর্জনাটা কালেকশন করবে এবং সেই কারণে ওর শুধু 60 টাকা করে, 60 রুপিস করে আমরা মাসিক ওই ব্যক্তি ওই যে ওয়ার্কারকে প্রদান করবে, পে করতে হবে এবং ওই টাকাটা ওয়ার্কার সেও নিজেই ওর কাছে রাখবে। এবং এছাড়াও আমরা আমাদের এএমসি তরফ থেকে ওকে আমরা মাসিক একটা মাসে ভাড়া দিয়ে থাকি। আচ্ছা স্যার, এই যে বাড়ি বাড়ি গার্বেজ কালেকশন, এটা কি ডেইলি বেসিসে হয় না উইকলি হয়? এটা ডেইলি বেসিসই হয়, এটা ডেইলি বেসিসে থাকে। কারণ প্রত্যেক দিনই আমাদের যে আগরতলার মধ্যে বাজারহাট প্রত্যেক দিনই মানুষ করছে এবং প্রত্যেক দিনই আমাদের ময়লা আবর্জনা জমছে। তো সেগুলো তো একদিন রাখলেই তো ঘরের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ হয়। তার জন্য প্রত্যেক দিনই আমাদের যে ওয়ার্কাররা তারা গিয়ে সেরে কালেকশন করছে এবং আমরা মূলত দুটো রকমের আমরা ডাস্টবিন দিয়ে থাকি, একটা হচ্ছে ব্লু এবং একটা হচ্ছে গ্রিন। তো ব্লু যে আছে যে ডাস্টবিনটা, সেটা মূলত অপচনশীল যেসব জিনিস, নন বায়োডিগ্রেডেবল, এবং যে গ্রিন যে আমাদের যে ডাস্টবিনটা আছে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল বা পচনশীল। তো ধরুন আমাদের যে কলার মানে যে কোনো রকম ফল, সবজির খোসা, ডিমের খোসা, ভাতটা, এগুলো যেগুলো ওয়েস্ট হয় সেগুলো যে সবুজ কালারের যে বায়োডিগ্রেডেবলটার মধ্যে ডাস্টবিনটার মধ্যে ওরা রাখতে পারে এবং নীল কালারটার মধ্যে প্লাস্টিক, পেপার টেপার বিভিন্ন জিনিস এগুলো রাখে। এরপরে আমরা আমাদের টিম যখন এই ওয়ার্কাররা যখন এগুলো নিয়ে যায়, এগুলো সেগ্রিগেট করা হয় সেগ্রিগেশন সেন্টারে। এরপরে যেই বায়োডিগ্রেডেবল প্রোডাক্টগুলো দিয়ে আমরা সার টার এসব অর্গানিক সার এসব তৈরি করা হয় এবং প্লাস্টিক এসব আবার রিসাইকেল করা হয়, এগুলো আবার রিইউজ করা হয়। তো এমনভাবে একটা সাস্টেনেবল ওয়েতে চেষ্টা করা হয় যাতে পাবলিকের জিনিস কোনোটা মানে ওয়েস্ট প্রোডাক্ট থেকেও যাতে একটা পজিটিভ একটা জিনিস বের করা যায় সেই চেষ্টা থাকে। স্যার, আপনি যে বলছেন যে এই যে মানুষের একেবারে ফেলে দেওয়া বর্জ্য থেকে আবার নতুন কিছু তৈরি করা, পজিটিভভাবে কাজ করার একটা চেষ্টা চলছে আগরতলা পুর নিগমের তরফ থেকে, বিভিন্ন জোনে জোনে চলছে। তো এই যে প্রজেক্টগুলো আপনি যেমন বললেন যে বাড়ি বাড়ি গার্বেজ কালেকশন যারা করছে তারা এসএইচজি গ্রুপ বা এসএইচজি ওয়ার্কার, এই যে প্রজেক্টে যে কাজ যারা এই কাজ করছে, ধরুন সার বানানো বা সেখানে প্লাস্টিককে আবার পুনরায় সেখানে রিসাইকেল করা, এরা কারা যুক্ত রয়েছে কাজে? তাদের আমাদের যে এএমসির মধ্যে ডেডিকেটেড ওয়ার্কার থাকে, এই ওয়ার্কাররা তাদের বিভিন্ন আমাদের যে ডাম্পিং গ্রাউন্ড আছে, যেমন দেবেন্দ্রনগরে একটা ডাম্পিং গ্রাউন্ড আছে, মূল মেইন ডাম্পিং গ্রাউন্ড সেখানে, ওইখানে ওয়ার্কাররা আছে। তারা আমাদের এএমসি থেকেই ওরা পেমেন্ট সব কিছু হচ্ছে এবং এক্সপার্ট টিম থাকে যারা, তারা বিভিন্ন জায়গা থেকে তারা সার্টিফিকেশন নিয়েছে এবং এক্সপার্ট টিম থাকে, সেই টিমের তত্ত্বাবধানে এই ওয়ার্কাররা কাজ করে এবং তারা তাদের কাজ খুব ভালোভাবেই করতে পারছে। তারা তো সেগ্রিগেশনের কাজটা করছে, সেগ্রিগেশন কাজ করছে, প্লাস এই যে আপনি বললেন যে সার, অর্গানিক সার, এগুলোর জন্য মানে লোক থাকে, তারা কাজগুলো সব দেখাশোনা করে এবং কাজটা করে। আচ্ছা, আমি বলতে চাইছিলাম এগুলো কি সরকারিভাবে করা হয় না পাবলিক কোনো, এই যেমন এসএইচজি গ্রুপ এদের মাধ্যমে করানো হয়? এইটা অনেক ক্ষেত্রে আমরা এজেন্সিরও রিক্রুট করা থাকে, আবার সরকারি তো একটা তত্ত্বাবধান থাকেই, তা সব মিলে মানে একটা কোঅপারেটিভ এফোর্ট নিয়ে কাজটা হয়।
স্যার এবারে যে জিনিসটা জানতে চাইবো, আপনি বলছিলেন যেমন এই যে টিআরএলএম প্রজেক্টের কথা বলছিলেন, আগরতলা পুর নিগমের এই মুহূর্তে শহরায়ন এবং নগরায়ন করার ক্ষেত্রে তো অনেকগুলো প্রজেক্ট রয়েছে, কি কি প্রজেক্ট রয়েছে যদি একটু বলেন। এখন ম্যাডাম আমরা যদি আমাদের মূল কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলি, তো আমাদের বর্তমান এএমসি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কয়েকটা ইম্পর্টেন্ট স্পন্সার্ড স্কিম আছে, সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম বা যেগুলো সেন্ট্রাল থেকে আসে, স্টেট স্পন্সার্ড স্কিম আছে। যেমন আমাদের পিএমএওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা যে একটা স্কিম আছে সেটা রয়েছে। তারপর আমাদের আইএইচএল টয়লেট যেটা দেওয়া হয় সেটা একটা স্কিম রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, আচ্ছা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন রয়েছে তেমনি স্টেটের স্কিম আছে, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প একটা স্কিম আছে, সেটা রয়েছে। তারপর আমি একটু আগে বললাম আমাদের টিইউএলএম, হ্যাঁ টিইউএলএম ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, সেটাও কিন্তু একটা স্টেট স্পন্সার্ড একটা স্কিম, সেটাও রয়েছে। তো সেভাবে এইসব স্কিম নিয়ে মূলত আমরা কাজ করি। আচ্ছা স্যার, একেবারেই শুরুতে জানতে চাইবো এই যে 4টা প্রজেক্ট বা স্কিমের কথা যে আপনি বললেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাতে কিভাবে এই যে নগরায়নের ক্ষেত্রে যে যারাই রয়েছে শহর এবং নগরের মানুষই তো এই প্রজেক্টের আওতায় রয়েছে, তারা কিভাবে সুবিধাভোগী হচ্ছে এবং কিভাবে এই সুবিধার জন্য তারা আসছেন, এই গোটা প্রজেক্টটা কিভাবে চলছে? প্রথমত আমাদের যে পিএমএওয়াই যে প্রজেক্টটা, সেটা এতদিন আমরা পিএমএওয়াই 1.0 প্রথম যে পিএমএওয়াই প্রাথমিক যে আমাদের ধাপটা ছিল সেটার মধ্যে আমরা কাজ করেছি, এবং বর্তমানে পিএমএওয়াই 2.0 সেই স্কিমটা এখন নতুন চালু হয়েছে। আমাদের যে প্রথম যে পিএমএওয়াই স্কিমটা, এটার মধ্যে একটা ব্যক্তিকে ধরুন আমার একটা পিএমএওয়াই ঘর লাগবে, তো সেই ক্ষেত্রে আমাদের কনসার্ন যে আমাদের আছে ওয়ার্ড অফিস আছে, সেখানে যোগাযোগ করতে হতো। যোগাযোগ করার পর এরপরে এখান থেকে ওয়ার্ড সেক্রেটারি বা তাদের টিম মিলে ভেরিফিকেশান হবে, ওর ডকুমেন্টস কালেকশন হবে, এরপরে সেই ডকুমেন্টসগুলো আমরা অনলাইনে আপলোড করতাম। সেটা আরবান থেকে আমাদের কাছে স্যাংশন পরবর্তীকালে আসতো, ভেরিফিকেশান হতো, এসব দিয়ে লাস্টে ওর স্যাংশনের পরে আমরা ওর পেমেন্টটা করতে পারতাম। বর্তমানে পিএমএওয়াই 2.0 যে স্কিমটা আছে সেটার মধ্যে খুব সুন্দরভাবে যাতে পাবলিক নিজেই নিজের কাজটা করতে পারে তার জন্য একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। এটার মাধ্যমে একটি ব্যক্তি যদি সে ঘর চায়, তো এখন ওর যে অনলাইন যে পোর্টাল আছে সেই পোর্টালে সে নিজেই ফিল আপ করতে পারবে, ওর নাম ঠিকানা, ওর যা যা ডকুমেন্টস লাগে। মূলত ধরুন পিএমআই আমরা যে ইয়েটা আছে, পিএমআইয়ের মধ্যে আমরা দেখি ওর যে আধার কার্ডটা দেখি, তারপর ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখি, রেশন কার্ড দেখি, ইনকাম সার্টিফিকেট একটা থাকে, এগুলো আমরা দেখি। আচ্ছা স্যার, এবারে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার এই গোটা প্রসেসটা সেটা কতদিন সময় লাগে? এখন ধরুন আমাদের যে কারেন্ট যে পিএমআই 2.0 যেটা স্কিমটা হয়েছে, এটার মাধ্যমে যখন একটি ব্যক্তি আমরা এই বছর এই বছর থেকে চালু হয়েছে 2.0, সেটার জন্য আমরা এখন অবধি 1524টি অ্যাপ্লিকেশান আমরা অনলাইনে পেয়েছি। আচ্ছা, তো এখন পাওয়ার পরে সেগুলো আমরা আমাদের যে মেন যে আরবান বডি আছে, আরবান ডিপার্টমেন্ট আছে, আরবান ডিপার্টমেন্টের কাছে সেটি গেছে। এখন তারা এগুলো ভেরিফিকেশান করাবে, সেগুলো ভেরিফিকেশান সব কিছু হবে। ওইখানে আমাদের যে অফিসের স্টাফরা গিয়ে দেখবে যে উনি যে অ্যাপ্লিকেশান করেছেন ওনার ঘর কি আদৌ কি উনি পাওয়ার যোগ্য কি না। আমাদের যেমন আমাদের নিজের আমি একটা জিনিস বলতে চাই সঙ্গে, ওর কিন্তু নিজস্ব পর্চা এবং জায়গার পর্চা, জায়গার দলিল এসব কিন্তু লাগবে, নিজের জায়গা ওর হতে হবে এটা পিএমআই ঘর পাওয়ার জন্য। তো নিজের জায়গা আছে কি না সেটা দেখা হবে। তো সেগুলো যদি ক্রাইটেরিয়া সব কিছু ফুলফিল হয়, ইনকাম বার সব কিছু দেখা হয়, সব কিছু থাকলে তারপর সে গিয়ে আমাদের পিএমআই ঘরের জন্য তো আমরা এই ভেরিফিকেশন রিপোর্টটা তখন রেডি করে ফেললাম, রেডি করে আমরা অনলাইনে পাঠানোর পরে কিছুদিন পরে তারা আবার সব কিছু চেক করা হবে। আমাদের থাকে কি বলে এটাকে জিও ট্যাগার থাকে, জিও ট্যাগার থাকে, তারাও সেক্রেটারির সাথে ওয়ার্ড সেক্রেটারির সাথে যায়, গিয়ে সেরে এগুলো জিও ট্যাগিং করানো হয় প্রথমে। তারপর যখন অ্যাকসেপ্ট হয়ে গেল যে ওর জায়গা আছে, এই জায়গার মধ্যে করতে পারবে, ঘর করতে পারবে, এরপর কিছুদিন পর ওর স্যাংশনটা হয়ে যায়। খুব বেশি সময় লাগে না, তো কিছু বেশি সময় লাগে না। স্যাংশন হওয়ার পর এরপরে আস্তে ধীরে ওর ইনস্টলমেন্টও আসা চালু হয়ে যায়।
আচ্ছা স্যার, এবারে যাব, আমরা তো সেন্ট্রালের স্কিম শুনলাম, এটা আপনি বলছিলেন যে স্টেট স্কিমের মধ্যে মুখ্যমন্ত্রী একটা স্কিম রয়েছে সেখানে, সেই স্কিমটা কি, কিভাবে বেনিফিশিয়ারিরা তার সুযোগ নেন? এটা মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প। তো এই স্কিমটা মূলত যেটা আমরা মানুষের কাছে যে ম্যান্ডেজ, যে কি বলবো, ওরা যাতে আর্থিক লাভবান হয়, এটা দুটো পার্ট আছে। আমি যদি একটু বলতে চাই, গুছিয়ে বলি, এই মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের মধ্যে ধরুন 100 টাকা স্যাংশন হয়েছে, সেই 100 টাকার মধ্যে 25 টাকা হবে ম্যানুয়াল লেবার। যে ব্যক্তি ম্যানুয়াল লেবার দেবে, ওর একটা ম্যান্ডেজ যেটা আমরা বলে থাকি, সেটা ও দেবে। এরপরে সে এই কাজটার বিনিময়ে সে টাকা পাবে। এটার মধ্যে ড্রেন ক্লিনিং হতে পারে, জঙ্গল ক্লিনিং হতে পারে, রোড সাইড ক্লিনিং, এইসব কিছু থাকে, এগুলো থাকে। তো 25 টাকা চলে গেল, আর রয়েছে 75 টাকা। তো এখনই 75 টাকার মধ্যে আবার দুটো ভাগ হয়ে যায়। একটা হচ্ছে গিয়ে বেসিক আরবান ইনফ্রাস্ট্রাকচার, যেমন ধরুন কোনো রাস্তাঘাট, ড্রেনেজ, তারপর এসব যা যা থাকে, পার্ক থাকে, বিভিন্ন জিনিস থাকে, ওইগুলো তৈরি করা, তারপর এগুলোকে মেনটেনেন্স করা, এগুলো আমাদের ইয়ের মধ্যে বেসিক আরবান ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের পাবলিক এমিনিটিস। আচ্ছা, পাবলিক এমিনিটিসের মধ্যে আমাদের দেখা যাচ্ছে ধরুন একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা, তারপর ধরুন আরবান ট্রান্সপোর্ট হতে পারে, বা বিউটিফিকেশন অফ সিটি হতে পারে। এগুলো হচ্ছে আরবান, মানে বেসিক যে পাবলিক এমিনিটিস যেগুলো আছে, এগুলোর মধ্যেও খরচ হয়। তো এমনভাবে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের টাকাটা এমনভাবে টাকাটা খরচ হয় আর কি। তো এই যে আপনি যেটা বললেন যে ড্রেনেজ ক্লিন করা, বা এটা কি আপনি তো একটা তো বলছিলেন যে যখন আমরা স্বচ্ছতার কথা বলছিলাম যে এসএসজি ওয়ার্কাররা তারা করছে ড্রেনেজ ক্লিনিং, মানে ওই গোটা বিষয়টাকে এসএসজির পাশাপাশি যেন আরও অন্যান্যরা সেখানে আর্থিকভাবে লাভবান হতে পারে এই স্কিমের আওতায়, সেজন্যই করা। ম্যাডাম, যারা ড্রেন ক্লিনিং করে তারা অ্যাকচুয়ালি ওদের কাজটাই মানে ড্রেন ক্লিন করা। ও এসএসজির না হতে পারে, তারা নর্মাল লোক হতে, লেবার হতে পারে। এটা আমাদের জোনালে এবং আমাদের ওয়ার্ড অফিসে তারা থাকে, এই লেবাররা থাকে, তারা ড্রেন ক্লিনিংয়ের বা এইসব কাজগুলো মূলত করে থাকে। আর এসএসজির যে কাজটা, সেটা হচ্ছে ডোর টু ডোর, যেটা ডোর টু ডোর গার্বেজ কালেকশনটা, সেটা করে। সেটা কি হয়, সেটা তারা যখন কালেকশন করে, তখন যেমন একটা প্রশ্ন আসতে পারে যে তারা ডোর টু ডোর কালেকশন করার পরে এগুলো মহিলা কি করবে, ওর কাছে যখন দুটো বালতি ভরে গেছে, ওরা তো একটা কার্ট নিয়ে যায়, একটা কার্ট থাকে, একটা সাইকেলের কার্ট থাকে, ই রিক্সা ওইগুলো থাকে, এগুলো যখন নিয়ে যায়, তো ওরা তো কোনোখানে কেউকে দেবে এটা। তো আমাদের প্রত্যেক জোনের আন্ডারেই বিভিন্ন যে আমাদের ডিভিশন থাকে, মেকানিক্যাল ডিভিশন, ওদের দেওয়া ই রিক্সা থাকে, আমাদের গাড়ি থাকে, তারপর অটো থাকে, বিভিন্ন গাড়ি থাকে। এই ভেহিকেলসের মাধ্যমে ওই ওয়েস্টগুলোকে ডাম্পিয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ওই তারা একটা ডেডিকেটেড পয়েন্ট থাকে যেখানে আমাদের দিদিরা এসে টাকা, মানে আমাদের ইয়েগুলো দিয়ে যায়, গার্বেজটা করে ওদের কাছে দেবে, ওরা ডাম্পিয়ার্ড নিয়ে এটা ডাম্প করবে, এরকম থাকে। আর মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের মধ্যেও যারা, যেমন এটা একটা কার্ড আছে, এটাকে এলএ কার্ড এখন বলা হয়, লাইভলিহুড কার্ড। তো এই কার্ডটার যে মূল যারা কাছে আছে, যেমন ধরুন একটি রেশন কার্ডের মধ্যে একটা এলএ কার্ড হবে, একটা রেশন কার্ড একটা কার্ড হয়। ওই যে কার্ডটা যে ফ্যামিলির কাছে আছে তারা কাজটা করতে পারে। তো তারা ওই লেবাররা ছাড়াও তারা নর্মাল পাবলিক, তারাও চাইলে বিভিন্ন কাজ তারা করতে পারে এবং এই যে প্রকল্পের সুযোগ তারা নিতে পারে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে টয়লেটের একটা প্রকল্প রয়েছে, যেটা একটু আগে বলছিলেন, এই প্রকল্পটা যদি একটু বলেন আর কি। আমাদের যে টয়লেটের যে আছে, এটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে, সেটা আইএচএল যে আছে, ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড লেট্রিন যেটা বলা হয়, আইএচএল টয়লেট, সেটা আমরা দেই। এটা মূলত কোনো ব্যক্তি যার কাছে টয়লেট, মানে যেটা আমরা পাকা টয়লেট বলতে পারি, আমাদের বাড়ি ঘরে যেটা থাকে, সেটার মানে নেই, সেটার সুযোগ ওর কাছে নেই, বা কাঁচা টয়লেট হতে পারে, অথবা পাবলিক কোনো টয়লেট সে ইউজ করছে, ওর কাছে টয়লেট নেই, এরকম ব্যক্তি, যে কোনো ব্যক্তি সে এলিজিবল আছে এই বিষয়ের জন্য। তো আমরা সেই দিক দিয়ে আমরা কাজ করে থাকি। যেমন আমি যদি এই বছর দেখি, তো আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশান আমরা পেয়েছি, তখন এগুলো অন প্রসেস আছে।
আর আগে যতগুলো আমরা পেয়েছিলাম, আমরা মোটামুটি গত বছর 145টার মতো আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম যারা এই টয়লেটের সুযোগ নিতে চেয়েছিল। তাদের সবাইকে আমরা যে ইনস্টলমেন্ট আছে 12,000 টাকা থাকে, এগুলো সবাইকে আমরা দিয়ে দিতে পেরেছি এবং তারা টয়লেটও তারা মোটামুটি শেষ করে ফেলেছে। মানে ওই 12,000 টাকার মধ্যে যা যা লাগবে ওই পাকা টয়লেট করার জন্য? এটা একটা এস্টিমেট থাকে, একটা মডেল এস্টিমেট থাকে, এটা অনুযায়ী তারা কাজটা করে এবং সুন্দরভাবে তারা টয়লেটটা তারা করতে পারে। আচ্ছা স্যার, এবারে একটু জানতে চাইবো, নগরায়ন শহরায়ন যখন বলছি আমরা, বাড়ি বাড়ি স্বচ্ছতার কথা বলছি, নগরায়ন শহরায়ন বলছি, তখন তো স্মার্ট সিটি প্রজেক্ট তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মূল পয়েন্ট। সেই স্মার্ট সিটি প্রজেক্টের আন্ডারে নিকাশি ব্যবস্থার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, একটু যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমাদের স্মার্ট সিটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেড যে প্রজেক্ট আছে সেটার বেশ কয়েকটা ধাপে ওরা কাজ করছে। একটা তো আপনি বললেন অবশ্যই যে ড্রেনেজ সিস্টেমটাকে নতুনভাবে নিকাশি ব্যবস্থাটাকে সাজানো হচ্ছে, ওর কাভার ড্রেন করা হচ্ছে, ড্রেনটাকে আরও ডেভেলপ করছে। সেই সঙ্গে রোড আপনি দেখে থাকেন অনেকখানি রোড ওয়াইডেনিং হচ্ছে, রোডকেও ডেভেলপ করছে। তারপর যেমন আমরা দেখলাম কদিন আগে আমাদের এমবিবি লেক পার্ক যেটা আছে সেটাকেও এটা নতুন রূপে সাজানো হয়েছে, সেটাও এটার পার্ট আছে। এরকমভাবে যে বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কস ওরা করে থাকে। এখন ড্রেনেজ সিস্টেমটা যদি আমি বলি পার্টিকুলারলি, আমরা দেখেছি বিগত সবসময় আমাদের আগরতলার মধ্যে জলের যে ওয়াটার লগিং একটা বড় একটা প্রবলেম, বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে জল জমে যায়, এটা সমস্যা সবসময় হয়েছে। তো সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের যে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ওদের যে মেইন ভিশনটা হচ্ছে যে ওয়াটার লগিং সমস্যাটা দূর করা যায় আর ড্রেনেজ সিস্টেমটাকে আরও ডেভেলপ করা, যাতে কাভার ড্রেন দিয়ে সম্পূর্ণ মানে আমাদের শহরকে মানে চারিদিক দিয়ে দেওয়া, যাতে করে এক তো হচ্ছে জলের মানে ওয়াটার লগিং সমস্যাটা অনেকটা নির্মূল হয়ে যাচ্ছে, সেই সঙ্গে পাবলিকেরও দেখবেন পাবলিক হেলথ, পাবলিক সেফটি সবকিছু তো এটা খোলা ড্রেন অনেক কিছু সমস্যা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ওইসব দিক দিয়েও কিন্তু অনেকটা কাজ হচ্ছে এবং এস্থেটিক্যালি দেখতে গেলেও তো একটা ড্রেন দেখতেও মানে ভালো লাগে না, সেই জায়গাতে কাভার ড্রেন থাকলে এটা রুচিসম্মত লাগে। তো ওই বিষয়টার দিকেও নজর থাকে এবং স্মার্ট সিটি লিমিটেড খুব সুন্দরভাবে আমরা দেখেছি যে খুব দ্রুত ওরা বিভিন্ন জায়গাতে কাজকর্মগুলো করে যাচ্ছে এবং সেই সঙ্গে মানুষ, আমাদের যে জনতা আছে, আমাদের যে আগরতলা নিবাসী যারা আছেন, তারাও কিন্তু একটা পজিটিভ একটা ফিডব্যাক ওরা দিচ্ছে যে কাজ হচ্ছে, এটা ওরা দেখতে পাচ্ছে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে কাজ হচ্ছে এবং খুব সুন্দরভাবে কাজ অগ্রসর হচ্ছে। স্যার, এই আমরা যখন ওয়াটার লগিং নিয়ে কথা বলছি, তখন একটা তো আছে শহরের জল জমে যাওয়ার বিষয়টা নিয়ে, যেমন কাভার ড্রেন নিয়ে স্মার্ট সিটি কাজ করছে, তেমনি বিভিন্ন ওয়াটার বডিজগুলোকেও রিকভার করার ক্ষেত্রে কাজ করছে। তো সেই কাজগুলো, সেই প্রজেক্টগুলো আপনারা কতদূর সফল? আমাদের ওয়াটার রিজুভিনেশন করুন বা রেনোভেশন ওয়াটার বডি যে থাকে, এটার মধ্যে কিন্তু বেশ কিছু ওয়াটার বডিকেই, যেমন আমরা বললাম আমাদের যে এমবিবি লেক এরিয়াটা খুব রেনোভেট করা হয়েছে, এটা করা হয়েছে এবং বিভিন্ন ছোটখাটো আমাদের যে ওয়ার্ড লেভেলেও কিন্তু আমাদের কাজ থাকে। ওয়ার্ড লেভেলে ওয়াটার বডিজগুলোকে রিকভার করা, হ্যাঁ, ওয়াটার মানে ওয়ার্ড লেভেলের মধ্যে ওয়াটার বডিজ থাকে, হয়তো তো বড় আকারে না, ছোট আকারে, সেগুলোর মধ্যেও কিন্তু মানে আমাদের পরিসরে আমরা কিন্তু কাজ করে থাকি, যাতে ওভারঅল সৌন্দর্য থাকে, প্লাস যাতে দূষণমুক্ত হয়, প্লাস মানুষের জন্য কাজে লাগাতে পারে। কারণ একটা ওয়াটার বডি স্ট্যাগনেন্ট পলিউটেড থাকলে কিন্তু সেটা মানুষেরও কোনো কাজে লাগছে না, সেটা পলিউশন ছড়াচ্ছে, এটা ডিজিজ ছড়াচ্ছে। তো সেই জায়গাতে যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেটার আশপাশটা সুন্দর থাকে, তাহলে কিন্তু মানুষও এটার মধ্যে বিভিন্ন রকমের হয়তো ফিশারি করুক বা এটার মধ্যে যা বিনোদনের জন্য এটা ইউজ করতে পারে, সুইমিং করতে পারে, এটা ইউজ হয়। স্যার, এখানে একটা জিনিস জানতে চাইবো, আপনি বলছিলেন যে বাড়ি বাড়ি যেটা ফগিং করা হয় বা ড্রেনে যে লিকুইড স্প্রে করা হয় মশার উপদ্রব থেকে বাঁচানোর জন্য, সেখানে বাড়ি বাড়ির ক্ষেত্রে যদি কেউ সেখানে বলে যে আমার এখানে প্রয়োজন রয়েছে, তখন নিড বেসিসে সেখানে করা হয়। ঠিক তেমনিভাবে ওয়াটার বডিজ, ধরুন কারুর বাড়ির একেবারে আমার নিজস্ব ওয়াটার বডিজ রয়েছে, কিন্তু আমি সেটাকে পরিষ্কার করাতে পারছি না, যত্ন করতে পারছি না, সেক্ষেত্রে কি আগরতলা পুর নিগমের যে ওয়ার্ডগুলো রয়েছে বা জোনাল যে দায়িত্ব রয়েছে, তাদের কাছে বললে কি বা কোনো বিশেষ অ্যাপ্লিকেশন করলে কি সেগুলোকে আবার রিকভার করে দেওয়া, যে ওয়াটার বডিজ রিকভারের যে প্রজেক্ট রয়েছে, তার আওতায় কি আসে?
মূলত ধরুন যেগুলো সরকারি জায়গার মধ্যে আছে সেগুলো এইসব প্রজেক্টের আওতায় আসে। এখন এরকম একটা পার্টিকুলার এরিয়া, ধরুন একটা ভ্যাকেন্ট একটা এরিয়া আছে, সেটার মধ্যে কোনো ওয়াটার বডি যদি পড়ে থাকে, এরকমভাবে দূষণ করছে, ছড়াচ্ছে বা ইয়ে হয়, তাহলে অবশ্যই সেটা দেখা হয়, সেটা দেখা হবে। কিন্তু আমাদের মূলত আমরা সরকারি জায়গার মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে মূলত কাজ চলছে। তো এরকমভাবে হয়, কারণ যেহেতু এটার মধ্যে অনেকটাই ইনভেস্টমেন্ট বলুন বা অনেক কিছু প্রয়োজন থাকে, তো এর জন্য আকার যেগুলো পরিসরে বড় সেগুলোর মধ্যে মানে মূলত সেখানে সরকারি যে মানে আওতাধীন জায়গা জমি রয়েছে সেগুলোই আগরতলা পৌর নিগম নিজে দায়িত্ব নিয়ে করছে। এবারে পাবলিক প্রপার্টি যদি হয় সেক্ষেত্রে অন্যভাবে ওটাকে নিয়ে ভাবা হবে। হ্যাঁ, অবশ্যই ভাবা হবে। যেমন ধরুন ম্যাডাম, একটা উদাহরণ দিয়ে বলি, কোনো পাবলিক ল্যান্ডের মধ্যে যদি এখন ময়লা আবর্জনা পাবলিক ল্যান্ড ইন দ্য সেন্স প্রাইভেট ল্যান্ডের মধ্যে যদি মানে ময়লা জমে থাকে, তাহলে কিন্তু মানে যেটা ইয়ে থাকে যে ওই ব্যক্তিকে মানে এটার যে কেরিং করার যে ব্যাপারটা, কেরিং করা, এটাকে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু ওই ব্যক্তিকে একটা পেমেন্ট করতে লাগে। আচ্ছা, মানে প্রাইভেট যদি একটা হয়ে থাকে আর কি। আর পাবলিক স্পেস থাকলে তো সেটা আমরা আছি, মানে খরচটা আমাকে বহন করতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আগরতলা পৌর নিগম বা এএমসি করিয়ে দেবে। হ্যাঁ। আচ্ছা স্যার, এবারে জানতে চাইবো, যখন ওয়াটার বডিজ নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলছি, ওয়াটার বডিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বা ওয়াটার বডি সেখানে রিকভারির কথা বলছি, সেখানে হাওড়া প্রজেক্ট যেটা রয়েছে স্মার্ট সিটির আওতায়, সেই হাওড়া প্রজেক্টকে নতুনভাবে ঢালাও করে সাজানো হয়েছে। তো এই যে হাওড়া প্রজেক্ট, সেই প্রজেক্টটা নিয়ে যদি একটু বলেন। ম্যাডাম, আমাদের হাওড়া নদী যেটা আগরতলার মানে সঙ্গেই তো আমাদের আছে, তো সেটা আমরা দেখেছি বর্তমানে এই স্মার্ট সিটির লিমিটেড অন্তর্গত ব্যাপক আকারে সেটার মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে। এটার যে সাইডের মধ্যে আমরা যদি দেখি বোল্ডার্স দিয়ে এটাকে বর্ডারগুলোকে এমব্যাঙ্কমেন্ট করা দেওয়া হয়েছে। আমাদের নদীর যে বাঁধগুলোকে পাকা যাতে বোল্ডার দিয়ে সাজানো হয়েছে। তারপর আমরা যদি দেখি বর্তমানে নাগারজোলা ঠিক ব্রিজটা ক্রস করার পর আপনি দেখতে পাবেন একটা যে পার্কের মতো একটা স্ট্রাকচার এখানে হচ্ছে, এখনও কাজ চলছে এটার মধ্যে, এখানেও অনেক পরিকল্পনা আছে। তো এটা আমি বলতে পারবো যে এই প্রজেক্টটার মধ্যে একটা ফুট ব্রিজও বোধহয় হবে। হ্যাঁ, একটা ফুট ব্রিজ হচ্ছে, আরও অনেক কিছু এখানে প্রজেক্ট আছে আমি যতটুকু জানি। তো এটা বলা যেতে পারে যে পাবলিক খুব খুশি, আমরা সবাই নগরবাসী, আমরা সবাই খুব খুশি। এবং মানুষের যে কথাবার্তার মাধ্যমে বলুন, ফিডব্যাকের মাধ্যমে বলুন, তাতে বোঝা যাচ্ছে যে এটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, যে পাবলিক কিন্তু বলছে যে না, খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে এবং দ্রুতভাবে হচ্ছে, খুব এফিশিয়েন্টলি কাজগুলো হচ্ছে, খুব সুন্দরভাবে করছেন। তো তা আছে, আমাদের অনারেবল মেয়র স্যার আছেন, আমাদের কমিশনার স্যার আছেন, আমাদের যে আমাদের স্মার্ট সিটি লিমিটেড যে সিও স্যার আছেন, সবাই কিন্তু প্রয়াস করছেন যাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রজেক্ট সময় মতো এবং খুব সুন্দরভাবে শেষ করতে সম্পূর্ণ করা যেতে পারে। স্যার, আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। একটা জিনিস একেবারে শেষ দিকে যেটা জানতে চাইব, শুরুতেই যেটা বলেছিলাম, একটা স্বচ্ছ শহরায়ন এবং নগরায়নের বাস্তবায়নের সঠিক চিত্র, সেই জায়গায় দাঁড়িয়ে আগরতলা পুর নিগম এখনো পর্যন্ত সার্বিকভাবে আপনারা শহরায়ন এবং নগরায়নের যে কাজে যে যুদ্ধ করছেন, সেই যুদ্ধে কতটা সফল হয়েছেন বলে মনে করছেন, এবং সাধারণ মানুষ নগরবাসীকে কি বলতে চাইবেন গোটা বিষয়গুলো নিয়ে? আমি এটাই বলতে চাইব যে আমরা আমাদের যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সেটার অন্তর্গত আমরা যতজন আমরা আছি, স্টাফ আছি, অফিসাররা আছেন, যতজন আমরা লোক আছি, সবাই কিন্তু একটাই আমাদের লক্ষ্য থাকে যাতে শহরটাকে আরও সুন্দর করে সাজানো যায়, গোছানো যায়, এবং ডেভেলপমেন্ট যাতে একদম নিচু স্তর, একদম তৃণমূল স্তর অবধি, একদম নিচু স্তর অবধি যাতে যায় সবার কাছে। যে আমরা সরকার যে কোনো একটা প্রকল্প নিয়ে আসছে যাতে সবাই এটার ভাগিদারি হতে পারে, তো সেটার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আরেকটা বিষয় দেখি যাতে কেউ কোনো বিষয় নিয়ে আসলে যাতে ওর সমস্যাটা দ্রুত আমরা সমাধান করতে পারি। অনেকে অনেক রকম সমস্যা নিয়ে আসে, তো আমরা যাতে ওর যে পরিষেবাটা যেটা ও পাওয়ার যোগ্য, সেই পরিষেবাটা যাতে আমরা খুব তাড়াতাড়ি এবং ওকে দিতে পারি, যাতে ওর সময় মতো ওর কাজে লাগে, সেটা আমরা দেখি। এবং
প্রত্যেকটা বিষয়, যেমন আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই বলুন, কিংবা ধরুন কোনো অবাঞ্ছিত কোনো একটা জিনিস যেটা রোড সাইডে আছে, যেটা অনেক সময় কি হয় আমরা দেখতে পাই, ধরুন কোনো ইট বালি অনেক কিছু থাকে, সেগুলো অনেক সময় রোড সাইডে পড়ে থাকে, তো সেগুলোকে ক্লিয়ার করানো হোক, বা যে কোনো বিষয় থাকে, যাতে পাবলিকের মানে কনভিনিয়েন্স যাতে কোনো রকমের হ্যাম্পার না হয়, সেদিকে ইনশিওর করাটা আমরা প্রায়োরিটি বলে আমরা কাজ করি। এবং মানুষ যতটুক আমরা খবর পাই, তো মোটামুটি তো তারা পজিটিভভাবে কথাবার্তা সবসময় বলে আসছে। সাধারণ মানুষের জন্য এই তো আপনি বললেন যে পাবলিক সাফারিং যেন না হয়, সেই উদ্দেশ্যে আগরতলা পুর নিগম কাজ করছে। এবারে সাধারণ মানুষের কাছে কি বলতে চাইবেন, যে সাধারণ মানুষ আপনাদের কাছে কিভাবে পৌঁছবে, আরও কি বার্তা নিয়ে আসবে, কি বলতে চাইবেন যদি খুব ছোট্ট করে বলেন? আমাদের এএমসির মধ্যে সাউথ জোন যেটা আছে, সেটার মধ্যে 16টি ওয়ার্ড আছে এবং জোনাল অফিস আছে। সাধারণ মানুষের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা, সেই সমস্যাগুলোর জন্য আমাদের ওয়ার্ড অফিস যতগুলো আছে এবং আমাদের যে জোনাল অফিস যা আছে, সবগুলোর দরজা সবসময় খোলা আছে। একটি ব্যক্তি যখনই ওর কোনো সমস্যা হবে, যে সমস্যাটা ওর মনে হবে যে ওর দ্বারা হচ্ছে না, যে যে বিষয়গুলো আছে বা যেগুলো আমাদের আওতার মধ্যে আছে, সেগুলো নিয়ে আমাদের কাছে আসলে অবশ্যই আমরা সেগুলো দেখছি এবং দেখব। আর ওর যাতে কোনো দিকে কোনো সমস্যা না হয়, সেটা আমরা সমাধান করার আমরা সম্পূর্ণ চেষ্টা করব। আর যাতে ও নিরাশ হয়ে না যায়, যাতে ওর সমস্যাটা সমাধান হয়, সেই বিষয়ে আমরা লক্ষ্যমাত্রা আমরা টপ প্রায়োরিটি রাখছি। একদম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এতক্ষণ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন। শহরায়ন এবং নগরায়নের স্বচ্ছতা নিয়ে বাস্তব চিত্র আসলে সাধারণ নাগরিক এবং আগরতলা পুর নিগম দুজনের মধ্যে মেলবন্ধন। আপনাকে অবশ্যই আপনার সমস্যা নিয়ে আসতে হবে আগরতলা পুর নিগমের দরজায়, বলতে হবে আপনার সমস্যা। এবং আগরতলা পুর নিগমের আজকে আমাদের সঙ্গে স্যার রয়েছেন, যখন স্পষ্ট ভাষায় বললেন সাধারণ নাগরিক যখন তাদের সমস্যা নিয়ে আসবেন, তখন কিন্তু আগরতলা পুর নিগম চেষ্টা করবে তার একেবারে গোড়া থেকে সমস্যার সমাধান করার। আজকের মতো বিকাশের গতি অনুষ্ঠান এখানেই শেষ করব। স্যার আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।